তো আমরা যেটা আজকে নিয়ে পড়াশোনা করছিলাম সেটা হচ্ছে স্নাবাস সার্কিট। তো স্নাবাস সার্কিটটার ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে এটা ডিভিডিটি প্রোটেকশন দিচ্ছে। ডিভিডিটি প্রোটেকশন কখন দিচ্ছে? যখন অ্যানোড টু ক্যাথোড এই জোনের মধ্যে ভোল্টেজ ডিফারেন্সটা খুব লার্জলি র্যাপিডলি চেঞ্জ হচ্ছে এবং অ্যানোড কারেন্টের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে। তখন কি দেখা যাচ্ছে, এই যে গেট, আমরা এই গেটটাতে কোনো রকম ট্রিগার দেওয়া ছাড়াও কিন্তু এসসিআরটা অন হয়ে যাচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, এসসিআর অন হয়ে গেলে কি হচ্ছে, এই অ্যানোড টু ক্যাথোড ফ্লো করছে কারেন্ট এবং সেটা আমাদের সার্কিটটাকে অন করে দিচ্ছে, বা যাই হোক যেটা করার জন্য এসসিআরটাকে লাগানো আছে সেই পারপাসটা সেটাকে অন করে দিচ্ছে। তো দেখা যাচ্ছে আমরা যদি গেট সিগন্যালটা নাই দিই, ডিভিডিটির ফলে এরকম অন হয়ে যেতে পারে। এবার ডিভিডিটি সুইচিং অন একটা ক্যারেক্টারিস্টিক্স, বাস্তবিক ক্ষেত্রে কিন্তু ডিভিডিটি সুইচিং অন জেনারেলি ইউজ করা হয় না, খুব কম ক্ষেত্রে ডিভিডিটি সুইচিং অন ইউজ করা যায়। কিন্তু যেহেতু এটা একটা ক্যারেক্টারিস্টিক্স, আমার সাধারণ গেট ট্রিগারিং সার্কিট, যে সার্কিটে হয়তো আমাদের অনলি গেটটা দিয়ে ট্রিগার করার কথা আছে, সেই সার্কিটেও কিন্তু দেখা যাচ্ছে যে ডিভিডিটি অন হয়ে যাচ্ছে। তো সেটাকে কাউন্টার করার জন্য আমরা এইরকম একটা সার্কিট ফরমেশন তৈরি করি যেটাকে বলা হয় স্নাবাস সার্কিট। ঠিক আছে, আর একটা ব্যাপার হচ্ছে যে ডিভিডিটি যদি খুব বেশি হয়, ডিভিডিটি প্রচুর যদি বেশি হয়, তাহলে কি হচ্ছে, একটা লোকালাইজড একটা হিটিং হচ্ছে, মানে জায়গাটা গরম হয়ে যাচ্ছে। এবার এই যে হাই কারেন্ট ডেন্সিটি এর মধ্যে তৈরি হচ্ছে, সেই হাই কারেন্ট ডেন্সিটিটা কি হচ্ছে, গেট রিজিয়নটাতে, মানে যতটা গেট রিজিয়নটাতে স্প্রেড হয়ে যাচ্ছে এই কারেন্টটা, কারণ গেট বেসিক্যালি কোথায় থাকে, একটা জাংশনের কাছাকাছি থাকে, তাহলে সেইখানটায় কি হচ্ছে, কারেন্টটা স্প্রেড আউট করে যাচ্ছে পুরো জাংশনটাতে। এবার স্নাবাস সার্কিট থাকলে কি হয়, স্নাবাস সার্কিট থাকলে এই যে ফলস টার্ন অন, অর্থাৎ কোনো আমি গেট সিগন্যাল দিইনি তারপরেও টার্ন অন, সেটা হচ্ছে না। তার কারণ ওই যে কারেন্টটা, লার্জ কারেন্টটা যেটা গেট রিজিয়নে যেটা ফ্লো করতে পারতো, সেটা একটা প্যারালাল পাথ পেয়ে যাচ্ছে এবং সেই প্যারালাল পাথ দিয়ে যতক্ষণ না ক্যাপাসিটরটা স্যাচুরেশন হচ্ছে ততক্ষণ অবধি সেটা ফ্লো করে বেরিয়ে যাচ্ছে। তার ফলে আমাদের কিন্তু শুধুমাত্র থাইরিস্টারটার ওপর সেই প্রেসারটা তৈরি হচ্ছে না যে প্রেসারটা কিনা অন্য সময় তৈরি হয়। এবার দেখ, যখন গেটটা আমার অন করে দেওয়া হচ্ছে তখন কি, তখন এদিকে রেজিস্ট্যান্সটা অনেক লো, এদিকে রেজিস্ট্যান্সটা অনেক হায়ার এর থেকে, কারণ বেসিক্যালি এর মধ্যে দিয়ে তখন কোনো রেজিস্ট্যান্স থাকছে না, তখন অবভিয়াসলি কারেন্টটা এদিকে ফ্লো করবে। যদি সেটা অন করা না থাকে তখন কি হচ্ছে, এই পাথটা দিয়ে কিন্তু কারেন্টটা ফ্লো করে যাচ্ছে, মানে একটা টাইম অবধি যতক্ষণ না এইটা স্যাচুরেটেড হয়। এবার জেনারেলি আমরা যেটা বলেছি যে এটা কি হচ্ছে, এটা জেনারেলি একটা এসি সার্কিটকে সুইচিং অন করার জন্য ইউজ হয়। আগেই আমি বলে দিয়েছি যে এসসিআর একটা জেনারেলি এসি সার্কিটকে সুইচিং অন করার জন্য ইউজ হয়। এবার সেক্ষেত্রে ক্যাপাসিটার কিন্তু স্যাচুরেশন জোনে খুব সহজে আসবে না, কারণ ডিসির ক্ষেত্রে কি হয়, একটা নির্দিষ্ট টাইম পর ক্যাপাসিটারটা চার্জ আপ হয়ে যায় এবং চার্জ আপ হয়ে যাওয়ার পরে কি হয়, সেটা আর তার মধ্যে দিয়ে কোনো কারেন্ট কন্ডাক্ট করতে দেয় না, ইট ওয়ার্কস অ্যাজ অ্যান ইনসুলেটর। বাট ইন কেস অফ এসি হোয়াট হ্যাপেন্স, ইন ইচ মোমেন্ট the direction of the current flow changes। তার জন্য কি হয় যে এটা স্যাচুরেটেড হতে গিয়েও হতে পারে না, কারণ এটা চার্জ আপ হয় আবার পরের মুহূর্তে ডিসচার্জ হয়ে যায়, আবার চার্জ আপ হয়, এই ঘটনাটা ঘটতে থাকে, সেই জন্য এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট ফ্লোটা ঘটতে থাকে। সো এইটা হচ্ছে একটা স্নাবাস সার্কিটের মেইন ক্রাইটেরিয়াস। এবার এটা কিভাবে কাজ করে সেটা আমি অলরেডি বলে দিলাম। যখন এটা রিভার্স ভোল্টেজ দেয়া হয় তখন যে কমিউটেশন প্রসেসটা এর মধ্যে ইনিশিয়েটেড হয়, তার জন্য যে ফরওয়ার্ড কারেন্ট ফ্লোটা হয় সেটা এসসিআর এর থ্রু দিয়ে হয় না, সেটা এসসিআর এর মধ্যে দিয়ে তখন তো কারেন্ট ফ্লো হবে না, কারণ আমরা যখন রিভার্সে দিচ্ছি তখন এসসিআরটা কি থাকছে, জিরো কন্ডাক্টেড মোড, তখন কারেন্ট ফ্লোটা কিন্তু বেসিক্যালি অন্য দিক দিয়ে হচ্ছে। মনে রাখতে হবে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে এই ডিভিডিটি কিন্তু বোথ ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস দুটোর ক্ষেত্রেই কিন্তু হতে পারে। সেই জন্য ইন কেস অফ রিভার্স বায়াস যদি আমরা একটা হিউজ অ্যামাউন্টের, লার্জ অ্যামাউন্টের ভোল্টেজ অ্যানোড আর ক্যাথোডের মধ্যে কিন্তু প্লেস করি, তাহলেও কিন্তু ডিভিডিটি জন্য সুইচিং অন হয়ে যেতে পারে এটা এসসিআরটা। তো সেটাকেও কিন্তু প্রোটেকশন দেবে হচ্ছে এই ওপরে স্নাবাস সার্কিটটা। এছাড়াও আরো অনেক কারণ আছে যেগুলোর কারণে এই ডিভিডিটি কেসটা ঘটতে পারে। যদি এখানেতে একটা ইন্ডাকটেন্স থাকে সার্কিটে, তাহলে কি হবে, ইন্ডাকটেন্স কি করে, ইন্ডাকটেন্স কারেন্ট ফ্লোটাকে
একটা নির্দিষ্ট জায়গাতে রেখে দিতে চাই। আমরা জানি যে একটা ইন্ডাকটেন্সের কাজই হচ্ছে একটা কারেন্ট ফ্লোকে নর্মাল রাখার চেষ্টা করা, মানে সেটাতে চেঞ্জ না হতে দেয়া। তো যখন দেখা যাচ্ছে যে আমার একটা সার্কিট আমি অফ করে দিয়েছি, কিন্তু তারপরেও ডিউ টু ইন্ডাকটেন্স কারেন্ট ফ্লোটা ঘটছে, তার ফলে কি হবে, একটা সুইপিং চার্জ ক্যারি হবে, সুইপিং চার্জ ক্যারি হয়ে যাবে এক্সটার্নাল জাংশনগুলোর মধ্যে। সেটা যখন ঘটবে তখনও কিন্তু ডিভিডিটির অন হওয়ার একটা মানে কারণ থেকে যায়, সেটাকেও কিন্তু প্রোটেকশন দেবে এই স্নাবাস সার্কিট। ঠিক আছে, তো এইরকম আরো বেশ কিছু ক্ষেত্রে এটা এরকম ভাবেই কাজ করবে এবং এই ফলস টার্নিং অনটাকে কিন্তু ও কাউন্টার করবে। এবার এইখানে যে রেজিস্টারটা আছে সেই রেজিস্টারটার কাজ কি? রেজিস্টারটা বেসিক্যালি ওই যে ক্যাপাসিটরটার যে ডিসচার্জ কারেন্টটা হয় সেই ডিসচার্জ কারেন্টটাকে কিন্তু রিডিউস করে দেয়। ধর দেখা গেল যে এমনি অবস্থায় যখন আমার কানেক্টেড আছে তখন তো একরকম, অর্থাৎ এখানে আর এই দুটো পয়েন্ট যখন কানেক্টেড আছে তখন একরকম, কিন্তু আমি যদি এই দুটো পয়েন্টকে যে পাওয়ার সাপ্লাইটা ছিল, যতক্ষণ লাইনে একটা পাওয়ার রয়েছে, একটা ভোল্টেজ মেনটেন করছে, ততক্ষণ অবধি আমার এই কেসটা হবে না। কিন্তু যখন আমার এই লাইনটাতে কোনো ভোল্টেজ থাকবে না, তখন ক্যাপাসিটরটা জেনারেলি কি করতে চাইবে? ডিসচার্জ করতে চাইবে, কারণ আমরা জানি যে ক্যাপাসিটর লাইনের ভোল্টেজটাকে মেনটেন করার চেষ্টা করে। তো যখন লাইনে কোনো ভোল্টেজ নেই, ক্যাপাসিটরটা আগে থেকে চার্জ হয়ে রয়েছে, ক্যাপাসিটরটা চেষ্টা করবে নিজেকে ডিসচার্জ করার, এবং এই ডিসচার্জ করার যখন চেষ্টা করবে তখন কি হবে, তখন কিন্তু এই জোনটার ওপর একটা, এই যে এই টোটাল জোনটার ওপর কিন্তু একটা পোটেনশিয়াল প্রেসার তৈরি হবে। তো সেই পোটেনশিয়াল প্রেসারটা তৈরি হওয়ার জন্য একটা কারেন্ট ফ্লো করবে, সেই কারেন্ট ফ্লোটাকে লিমিট করার জন্য কিন্তু এখানে এই রেজিস্টারটাকে দেওয়া আছে। এই রেজিস্টারটার কাজ হচ্ছে এটাই। তো এসসিআরটাকে ফায়ারিং এর আগে কি হয়, ক্যাপাসিটরটা ফুললি চার্জ হয়ে যায়। এবার এসসিআরটা ফায়ারিং হলো, ফায়ারিং হয়ে যাওয়ার পর ক্যাপাসিটরের ভোল্টেজটা যখন ম্যাক্সিমাম, তারপরে এটা কি হচ্ছে, ডিসচার্জ হচ্ছে লোকাল পাথ দিয়ে। এই লোকাল পাথ দিয়ে যখন ডিসচার্জ হচ্ছে তখন তার মাঝখানে থাকছে রেজিস্ট্যান্স আর এসসিআর। যেহেতু রেজিস্ট্যান্সটা এই লাইনের মধ্যে থাকছে, তাই যে কোনো দিকেই হোক, মানে যদি ডিরেকশনটাও আলাদা আলাদা হয়, যদি এই দিকের ডিরেকশন হয় এদিকের বদলে, তাহলেও কিন্তু এটাকে প্রোটেকশন দেবে। এবার অ্যাকচুয়াল প্র্যাকটিসে আর সি লোড কারেন্ট প্যারামিটারস এগুলো এরকমই হওয়া উচিত, যাতে প্রথম কথা হচ্ছে মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ডিভিডিটিটা হবে এটা চার্জিং এর সময়তে, সেটা যেটা স্পেসিফাইড ডিভিডিটি রেট হচ্ছে এসসিআর এর, মানে এসসিআর এর একটা স্পেসিফাইড ডিভিডিটি রেট থাকে, সেইটা যেন ওই এসসিআর এর স্পেসিফাইড ডিভিডিটি রেটের থেকে কম হয়। ডিভিডিটি অ্যাক্রস যেই ক্যাপাসিটর, সেটা যখন চার্জিং হচ্ছে ক্যাপাসিটরটা, তখন তার যে লোড কারেন্ট প্যারামিটার সেটা কিরকম হচ্ছে, সেই লোড কারেন্ট প্যারামিটারটা এমনই হওয়া উচিত যাতে সেটা এসসিআর এর ডিভিডিটি রেটিং এর থেকে কম হয়। এটা প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডিসচার্জ কারেন্ট। ডিসচার্জ কারেন্ট যেটা এসসিআরটা টার্ন অন হওয়ার সময়তে মানে তৈরি হচ্ছে, সেইটা কিন্তু একটা যেন রিজনেবল লিমিটের মধ্যে থাকে, অর্থাৎ এর যে স্পেসিফাইড লোড কারেন্ট তার থেকে যেন বেশি না হয়ে যায়। তো এবার এইটাকে এসসিআর মানে এসসিআর যে স্নাবাস সার্কিটটা রয়েছে, এই স্নাবাস সার্কিটটাকে আরো এফিসিয়েন্ট করার জন্য আরো কিছু কিছু জিনিসপত্র এর সঙ্গে লাগানো হয় অনেক সময়তে। যেমন এই পার্টটাতে একটা ডায়োড লাগানো হয় অনেক ক্ষেত্রে। এই ডায়োডটা কেন লাগানো হয় কে বলতে পারবে? বা বলছি যদি এসসিআর এর অ্যাক্রসে এসি ভোল্টেজ দেওয়া হয় তাহলে তো ক্যাপাসিটরটা বাইপাস করে দেবে এসসিআর কে, না? ওই জন্য ডায়োডটা দেওয়া হয়। কিছুটা ঠিক হলো, আর একটু প্রফিসিয়েন্ট অ্যান্সার চাইছি। আচ্ছা ঠিক আছে, যে অ্যান্সারটা দিয়েছে সেটা খুব একটা ভুল নয়। ওয়েল, যে এসসিআর গুলো আমার ডিরেকশনাল এসসিআর হিসেবে কাজ করছে, ডিরেকশনাল, আনডিরেকশনাল নয়, যেখানে ডিরেকশনাল এসসিআর হিসেবে কাজ করছে যেগুলো, সেই ডিরেকশনাল এসসিআর এর ক্ষেত্রে ডায়োডটা ইউজ করা হয় ওই পারপাসটায়, বাইপাসের জন্য।
আচ্ছা এবার কেউ আমায় বলতো যদি এটা মানে ডিরেকশনাল না হয়, যদি আমার এখানে এসি সার্কিটের জন্য ইউজ করতে হয়, তাহলে আমরা এখানে ডায়োডটার বদলে কি লাগাতে পারি? ডায়োডটা কখন হচ্ছে? যখন আমার পোলারাইজড হচ্ছে। কি লাগাবো? ট্রায়াক। ট্রায়াক কেন ইউজ করবো? মানে ট্রায়াক ইউজ করলে কি লাভ হবে আমার? ট্রায়াক ইউজ করুন, ট্রায়াকটা কি ট্রায়াক ইউজ করুন, ট্রায়াক মানে তো হচ্ছে বাইনারি সিস্টেম তোমার ডায়োডের মতো। আমার কিন্তু ডায়োডটার কাজ হচ্ছে একটা ডিরেকশনাল কারেন্টকে লিমিট করা, মাইন্ড ইট, বাইপাস করে দেয়া, রাইট? তো এই লিমিট করার সময় বাইপাস করে দেওয়ার জন্য ডায়োডটা ইউজ হচ্ছে। আমার ডায়াক বা ট্রায়াক ইউজ করলে সেটা তো মানে ইউনিডাইরেকশনাল হয়ে যাবে, মানে সেটা আমার কি বাইপাস করবে? সে তো সব ক্ষেত্রেই বাইপাস করে দেবে রেজিস্টারটাকে। সেটাও ঠিক। আমার ক্যাপাসিটারটা যখন চার্জিং হচ্ছে তখন সেটা ডাইরেক্টলি ডায়োডের থ্রু দিয়ে হচ্ছে, আমার রেজিস্টারটা তখন বাইপাসড। ক্যাপাসিটার যখন ডিসচার্জ করছে তখন মাঝখানে রেজিস্টারটা পড়ছে, তার কারণ হচ্ছে ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াস নয়, রিভার্স বায়াসড হয়ে যাচ্ছে, এটা ডিরেকশনালের ক্ষেত্রে। এই ফেনোমেনাটা আমার যদি আনপোলারাইজ সিস্টেম হয় সেখানে করতে গেলে আমায় কি করতে হবে? সার্কিটটাকে কি চেঞ্জ করতে হবে? আনপোলারাইজ সিস্টেম বলতে কি বলতে চাইছে? পোলারাইজড কাকে বলে? মানে মানে একদিকটা স্পেসিফিক প্লাস হবে, একদিকটা স্পেসিফিক মাইনাস হবে, সেটা বলবো। হ্যাঁ, তো সেটাই আমি ধরে নিচ্ছি দেখ ক্যাপাসিটরটার ক্ষেত্রে। এটা যদি এটা তো পোলারাইজড, কারণ তবেই না আমি ডায়োডটা ইউজ করতে পারছি। একদিক থেকে পজিটিভ ধরছি ডায়োডের, তাই জন্য ফরওয়ার্ড বায়াসড হচ্ছে, অন্য দিকটা যখন ডিসচার্জ হচ্ছে তখন সেটা রিভার্স বায়াসড হচ্ছে, সেরকমই তো আমি ধরে নিচ্ছি। তার মানে এটা তো পোলারাইজড। হ্যাঁ, আনপোলারাইজড এর ক্ষেত্রে আমি কি করতে পারি? এটাকে সার্কিটটাকে কিভাবে চেঞ্জ করতে পারি? আনপোলারাইজের ক্ষেত্রে মানে জিনিসটা কি হবে, তাহলে কি পাস করে দেবে? আনপোলারাইজড এর ক্ষেত্রে আমার এই একই জিনিসটা লাগবে, যেখানে ক্যাপাসিটরটা যখন চার্জ হবে তখন আমার রেজিস্টারটা খুব একটা এফেক্ট করবে না, আর যখন তাহলে discharge হবে, আরেকটা ডায়োডকে আমি উল্টো করে লাগিয়ে দেবো প্যারালালে, তাতে আমার কি লাভ হবে? সে তো মানে বেসিক্যালি সেই জিনিসটা আমার মানে দুদিকেই ফ্লো করতে দেবে, তাহলে সেখানে ডায়োডটা লাগানোর মানেটা কি? তাহলে বুঝতে পারছি না, বলে দাও বুঝতে পারছি না। দেখ আমার এখানে কি লিমিট করার দরকার হচ্ছে? আই লিমিট করার দরকার হচ্ছে। বেসিক্যালি কারেন্ট ফ্লোটা আমরা রেজিস্টার কেন ইউজ করি? কারেন্ট ফ্লো কমানোর জন্য। তো রেজিস্টার আমরা কেন ইউজ করি এটা বুঝিস তো? কেন রেজিস্টার কেন ইউজ করি? হ্যালো, হ্যাঁ, মানে ক্যাপাসিটরটা ফাস্ট রেটে চার্জ হবে আর স্লো রেটে ডিসচার্জ হবে। তাহলে রেজিস্টারটা কেন ইউজ হচ্ছে? বেসিক্যালি কারেন্ট ফ্লোটা কমানোর জন্য, তাই তো? হ্যাঁ, ওর মধ্যে দিয়ে কারেন্টটাকে কম পাস করতে দিচ্ছে রেজিস্টারটা, রাইট? তাহলে আমাকে এমন একটা জিনিসের নাম বল যেটা কারেন্ট ফ্লোকে লিমিট করে। ট্রানজিস্টর। কারেন্ট ফ্লোকে তো ট্রানজিস্টর লিমিট করে। ট্রানজিস্টর নিডস আ বেস ট্রিগারিং। আমার এখানে ট্রিগার করার কোনো জায়গা আছে? আমি একটা পুরো একদম লিনিয়ার সার্কিট নিয়ে কাজ করছি, কে ট্রিগার করবে? আরে সহজ জিনিস জিজ্ঞেস করেছি, কারেন্ট ফ্লোকে লিমিট করে কে? কি রে, এতগুলো ছেলে কেউ বলতে পারছিস না? সেই বাচ্চাটা কোথায়? কি যেন নাম, মনো কি যেন, মনোময় না কি যেন নাম, সেটা কোথায়? সে আজকে জয়েন করেনি? হ্যাঁ, সে আজকে জয়েন করেনি? না, প্রণবেশ আজকে জয়েন করেনি। প্রণবেশ জয়েন করেনি, যাই হোক ঠিক আছে, আর কি করা যাবে। ঠিক আছে, আচ্ছা আমি তোদের আরেকটু ক্লু দিচ্ছি। কারেন্ট লিমিট করা মানেটা কি? কারেন্ট ফ্লোকে বাধা দেয়া। আমরা ব্যাপারটাকে এরকম ধরে নিতে পারি তো, যে ক্যাপাসিটরটা যখন চার্জিং হয়েছে
যখন ডিসচার্জিং হচ্ছে তখন সে র্যাপিড রেটে কারেন্ট ফ্লো করাচ্ছে, তার মানে অ্যাকচুয়াল কি চেঞ্জ হচ্ছে, উইথ টাইম কারেন্টের ফ্লোটা চেঞ্জ হচ্ছে। তো ক্যাপাসিটার যখন ডিসচার্জ হচ্ছে তখন সে র্যাপিড রেটে ডিসচার্জ হচ্ছে, তার মানে সার্কিটের মধ্যে উইথ টাইম যে কারেন্ট ফ্লো ছিল সেই কারেন্ট ফ্লোটা চেঞ্জ হচ্ছে। তো তাহলে উইথ টাইম যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্ট ফ্লোটা চেঞ্জ করে কে, মানে সেই উইথ টাইম যে কারেন্ট ফ্লোর যে চেঞ্জটা হয় সেটাকে রেজিস্ট করে কে, এবার বলতে পারবি? আচ্ছা আরো সহজ করে বলছি, ধর একটা সার্কিটের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, সেটা হুট করে 15 অ্যাম্পিয়ার হয়ে গেল, সেইটা কে রেজিস্ট করতে পারে? ইন্ডাক্টরের কথা বলছিস? এই এতক্ষণে এত গল্প করার পর তারপর সেটা বুঝতে পারা গেল, তাই তো? অঙ্কিত প্রথমে লিখেছে ইন্ডাক্টর, ভালো, কিন্তু সেটা এত গল্প করার পর বুঝতে পারা গেল। আমার বেসিক্যালি এখানে কি করতে হচ্ছে, এখানে আমার ডিআইডিটিটাকে রেজিস্ট করতে হচ্ছে। প্রথমে এটার মধ্যে দিয়ে এক ধরনের কারেন্ট ফ্লো হচ্ছিল, নাও সেটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাকে আমায় রেজিস্ট করতে হচ্ছে, সেটার জন্যই এখানে রেজিস্টারটা দেয়া। রেজিস্টারটা এমন একটা ভ্যালু সিলেক্ট করে দেয়া হয় যাতে ও ডিআইডিটিটাকে একদম কাছাকাছি লিমিটে রাখতে পারে। এবার এটাকেই যখন আমি একটা মানে আনপোলারাইজড একটা সার্কিটের ক্ষেত্রে এটাকে ইউজ করব, তখন আমি এটাকে চেঞ্জ করব কিরকম ভাবে, দেখ। এই আমার এসসিআরটা, দেখ ক্যাপাসিটরটা আমি এবারেতে দিলাম এরকম ভাবে, রেজিস্টারটা এরকম দিলাম, এই টোটাল সার্কিটটা করলাম, আর এখানে একটা ইন্ডাক্টর লাগিয়ে দিলাম। ওকে, এখন এই যে সার্কিটটা হলো সেটা কিন্তু মানে এটাকে আমরা যদি সিএস আরএস এলএস তিনটে যদি আমরা এরকম নাম দিয়ে দিলাম, তাহলে এখন দেখ এটা কিন্তু আর আরসি সার্কিট নেই, ঠিক আছে? এখানে একটা ইন্ডাক্টর এলএস আমরা যোগ করে দিচ্ছি, যেটা কি করছে, যেটা ওই ডিআইডিটিটাকে লিমিট করছে। এবার এই ডিআইডিটিটাকে তো এ লিমিট করছে এই সিরিজ সার্কিটটা, আর এই প্যারালাল সার্কিটটা কি লিমিট করছে, এই প্যারালাল সার্কিটটা লিমিট করছে ডিভিডিটি। তাহলে একটা আনপোলারাইজড সিস্টেম যদি আমরা ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে স্নাবাস সার্কিটটা কিন্তু আমরা এইরকম ভাবে ডিজাইন করে ফেলতে পারি। আচ্ছা এবার এই রিলেটেডই আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, বলতো ফ্রি হুইলিং ডায়োড কাকে বলে? বলতে পারবি কেউ ফ্রি হুইলিং ডায়োড কাকে বলে? ফ্রি হুইলিং কথাটা কাকে বলে? জানিস ফ্রি হুইলিং কাকে বলে? না না না। দেখ যখন কোনো একটা মোটর বা একটা কিছু ঘুরছে, তার মধ্যে লোডের ডিফারেন্স থাকে, কখনো লোড বেশি থাকে, কখনো লোড কম থাকে। তো মোটরটা যখন আমরা সুইচ অফ করে দিচ্ছি, সুইচ অফ করে দেওয়ার পরও তার মধ্যে কিছুটা স্টোরড কাইনেটিক এনার্জি থেকে যায়। এই যে স্টোরড কাইনেটিক এনার্জিটা থেকে যাচ্ছে, সেই স্টোরড কাইনেটিক এনার্জিটা যদি আমরা জানি যে যে কোনো এনার্জি ইজ টু বি কনভার্টেড, অথবা তার কোনো নির্দিষ্ট স্টোরিং মিডিয়াম দরকার হয়, এমনি এমনি একটা এনার্জিকে আমরা স্টোর করে রেখে দিতে পারি না। তো এই যে কাইনেটিক এনার্জিটা যেটা স্টোর হচ্ছে, ধর একটা ফ্যানের সুইচ আমরা অফ করে দিলাম, ফ্যানটা কি সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়? আমার তো ওখানে ইলেকট্রিক্যাল ফ্লো বন্ধ হয়ে গেছে, তাহলে ফ্যানটা কি সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়? অফ হয় না তো, সেটা আরো কিছুক্ষণ ঘুরতে থাকে, নিজের মতো করে ঘুরতে থাকে, যা স্পিডটা ক্রমশ ডিক্রিজ হতে থাকে। তো এখন যে কোনো একটা জিনিস, সেটাকে যদি আমরা একটা মোশন জেনারেট করাই, তার মধ্যে একটা যদি টর্ক জেনারেট করাই, তাহলে সেটা একটা স্পিডে ঘুরতে থাকলো। তারপর যখন আমি সেটাকে যে এনার্জিটা দেওয়ার জন্য সে ওই রকম একটা টর্ক ডেভেলপ করেছিল, সেটাকে সরিয়ে নিলাম, এখন তার আর কিন্তু ঘোরার কথা নয়, কিন্তু ওই যে তার মধ্যে স্টোরড কাইনেটিক এনার্জিটা থেকে গেছে,
সেটাকে নিউট্রালাইজ করার জন্য ও আরো বেশ কিছু পাক ঘুরবে এবং আস্তে 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 সেই এনার্জিটাকে ক্ষয় করবে এবং একটা স্টেবল কন্ডিশনে আসবে। যে কোনো একটা সিস্টেমের জন্য স্টেবল কন্ডিশনে আসাটা খুব ইম্পর্টেন্ট, খুব খুব ইম্পর্টেন্ট স্টেবল কন্ডিশনে আসা। তো এই স্টেবল কন্ডিশনে আসার এই যে ঘটনাটা, এটার জন্য এই যে নিজের মতো করে চাকাটা ঘুরছে, দিস থিং ইজ কল্ড ফ্রি হুইলিং। অর্থাৎ তার মধ্যে যে স্টোরড এনার্জিটা আছে, সেই স্টোরড এনার্জিটা কিন্তু তাকে কোনোভাবে খরচা করতে হবে। এবার দেখ, আমি একটা সার্কিট দেখাচ্ছি। একটা এলইডি আছে এরকম, এই হচ্ছে সার্কিট। খুব সিম্পল সার্কিট, একটা এলইডি আছে, তার সঙ্গে একটা ক্যাপাসিটর প্যারালালে যোগ করা আছে। আচ্ছা, আমায় কেউ বল, যখন আমি ভিসিসিটা দিচ্ছি এলইডিটা জ্বলছে, রাইট? তাই তো? প্রথমে হয়তো একটু অল্প গ্লো নিয়ে জ্বলছে, কারণ ক্যাপাসিটরটা তখন ওই দিক দিয়ে কানেক্ট হয়ে চার্জিং আপ হচ্ছে বলে ও কিছুটা পাওয়ার নিয়ে নিচ্ছে, ফলে কারেন্ট ফ্লোটা ডিভাইড হয়ে যাচ্ছে। তাই প্রথমে একটু অল্প গ্লো করছে, ক্যাপাসিটরটা যখন ফুললি চার্জ হয়ে যাচ্ছে তখন এলইডিটা ফুললি গ্লো করছে। ওকে, তাই তো নাকি? বলছি যদি ভিসিসিটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে হবে না। ভিসিসিটা কনস্ট্যান্ট থাকলে এলইডিটা গ্লো করবে কি করবে না, আমার এটা বল। করবে প্রথমেই গ্লো করবে, কারণ তখন যত ইচ্ছা কারেন্ট টানতে পারে, ক্যাপাসিটর যত ইচ্ছা কারেন্ট টানবে আর এলইডি যত ইচ্ছা না, ক্যাপাসিটর যত ইচ্ছা কারেন্ট টানবে না, কারণ ক্যাপাসিটরটা একটা অ্যামাউন্টের পর চার্জ আপ হয়ে যাবে। হ্যাঁ, মানে আমি বলছি তখন এই জায়গাটা ওপেন হিসেবে ট্রিটেড হবে, অর্থাৎ এর মধ্যে কোনো কানেকশন নেই হিসেবে ট্রিটেড হবে। তখন এলইডিটা ফুললি ব্রাইট হয়ে জ্বলবে। না, আমি বলছি যদি ভিসিসি কনস্ট্যান্ট থাকে তাহলে ভিসিসি যতটা কারেন্ট দরকার পড়বে পুরোটাই ড্রাইভ করতে পারবে। তো ভিসিসি আমার পয়েন্টটা সেটা নয়, আগে আমি কি বলতে চাইছি সেটা বোঝ। আমার পয়েন্টটা হচ্ছে ভিসিসি যদি কনস্ট্যান্ট আছে, প্রথম অবস্থা আমি ধরেই নিয়েছি, এটা অ্যাজিউম যে ভিসিসিটা কনস্ট্যান্ট, তার মানে প্রথম খানিকক্ষণের জন্য এই ক্যাপাসিটরটা চার্জ হবে, সেই সময় এলইডিটা কারেন্ট থাকবে। হ্যাঁ, তার জন্য একটা কারেন্ট নেবে, সেই জন্য এলইডিটা কম গ্লো করবে। যখন এটা ফুললি চার্জড আপ হয়ে, হ্যাঁ কি সেটাই তো বলতে পারছি না কেন হবে, কারণ যদি ক্যাপাসিটরও কারেন্ট নেয় সেই মুহূর্তে তো তোমার এটা প্যারালাল সার্কিটটা জোড়া আছে, তাহলে ও তো কারেন্ট নেবে সেই মুহূর্তে দেবে। কিন্তু যখন এই সাধারণ একটা ভিসিসির ক্ষেত্রে আমি দেখছি, এটা একটা ব্যাটারি হোক বা একটা এলিমিনেটর হোক, হোয়াট এভার, সেটা কিন্তু যখনই এদিকে ক্যাপাসিটরটা থাকবে তখনই কিন্তু এটাকে একটা প্যারালাল রেজিস্টিভ পাথ হিসেবে ধরে নেবে। দেখ, দুটো রেজিস্ট্যান্স আছে, একটা এলইডি আর একটা এইটা, তাহলে এই জায়গাটাতে কি হবে, এসে কারেন্টটা ডিভাইড হবে না? হ্যাঁ হবে। আমি বলছি ভিসিসি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে কি প্রবলেমটা আসবে না। আরে ভিসিসি কনস্ট্যান্ট ইজ এ ভেরি মানে লেম টার্ম। ভিসিসি ওই রকম ভাবে কনস্ট্যান্ট আবার কি কথা? ভিসিসি একটা কারেন্ট ড্রাইভ করে। ভিসিসি দুটো টার্মিনালের মধ্যে যেহেতু একটা ভোল্টেজ ডিফারেন্স থাকে, তাই সে একটা কারেন্ট ড্রাইভ করে। তো ভিসিসির একটা ক্যাপাসিটি থাকে, যে কোনো ক্যাপাসিটি থাকে। তুই এবার বলতে পারিস যে ইনফাইনাইট অ্যাম্পিয়ারের ভিসিসি, সেইটা একমাত্র হলে তুই যেটা বলছিস সেটা হবে। এটা যে কোনো টেকেন অ্যাজ এনি ভিসিসি, একটা 5 ভোল্টের ব্যাটারি, একটা 5 ভোল্টের এলিমিনেটর, একটা 12 ভোল্টের ব্যাটারি উইথ রেজিস্ট্যান্স, হোয়াট এভার দ্যাট ইজ, it has a capacity and that will be divided into two paths when a capacitor is connected here. তো এবার কথাটা হচ্ছে যে এই ভিসিসিটা প্রথম অবস্থায় ওই সামান্য একটু এটা ডিভাইড হয়ে যাওয়ার জন্য ক্যাপাসিটরটা সামান্য একটু চার্জ ড্রপ হচ্ছে, তার জন্য কি হচ্ছে, এখানে একটু কম গ্লো করছে। আফটার আ সার্টেন টাইম যখন এটা ফুললি চার্জ হয়ে যাচ্ছে তখন এই পাথটা ওপেন হয়ে যাচ্ছে, তার ফলে ফুল কারেন্টটাই তখন এদিক দিয়ে ফ্লো করছে, তার ফলে এলইডিটা ফুল ব্রাইট অবস্থায় গ্লো করছে। ওকে, এখন আমার যদি এই ভিসিসিটা আমি অফ করে দিই, এখান থেকে এটাকে আমি অফ করে দিলাম, এটাকে অফ করে দিলে কি ঘটবে?
এইটা কিছুক্ষণ জ্বলে থাকবে যতক্ষণ ক্যাপাসিটিটা ডিসচার্জ করছে। রাইট, তার মানে আমার সার্কিটে কারেন্ট ফ্লো ঘটছে, সার্কিটে আমার কারেন্ট ফ্লো ঘটছে, আমি সুইচ অফ করে দিয়েছি সার্কিটকে, তারপরেও আমার কিন্তু সার্কিটে কারেন্ট ফ্লো হচ্ছে। আমি যদি এলইডিটাকে সার্কিট ধরে নিই, আমার এখানে এলইডির জায়গায় অন্য যে কোনো কিছু একটা থাকতে পারে, একটা টোটাল সার্কিট বোর্ড থাকতে পারে, হোয়াট এভার দ্যাট ইজ, যার সঙ্গে প্যারালালে একটা ক্যাপাসিটর কানেক্টেড আছে। তার মানে যখন আমি কারেন্ট ফ্লোটা, আমি যখনই পাওয়ারটা অফ করে দেবো, আমার কিন্তু উচিত সঙ্গে সঙ্গে, মানে এটা তো কেউ হিসেব করে পাওয়ার অফ করবে না যে আমার 5 মিনিট পরে বা 2 মিনিট পরে আমার অ্যাকচুয়ালি অফ হওয়ার দরকার, তা আমি এখন থেকেই অফ করে দিই, এরকম হিসেব করে করে তো কারোর পক্ষে পাওয়ার অফ করা সম্ভব নয়। তাহলে সে কি করবে? সে তার দরকার মতো পাওয়ার অফ করবে, কিন্তু দেখা যাচ্ছে তার দরকার মতো পাওয়ার অফ করলেও আমার যে সার্কিটটা সেটা কিন্তু কিছুক্ষণের জন্য পাওয়ার অন হয়ে থাকছে, এবং দিস ইজ আ ভেরি ডেঞ্জারাস ফেনোমেনা, স্পেশালি ইন কেস অফ সিকিউরিটি রিলেটেড থিংস অর প্রোটেকশন রিলেটেড থিংস। ধর কোনো একটা জায়গাতে একটা কোনো সুইচ আছে, যে সুইচটা বেসিক্যালি এমার্জেন্সি সুইচ, যে একটা মেশিন আছে, মেশিনে ধর কারোর হাতটা ঢুকে গেছে, সেটা দেখার সঙ্গে সঙ্গে পাশের লোকটা সুইচ মেরে মেশিনটাকে বন্ধ করে দেবে, তার জন্য এমার্জেন্সি সুইচ বলে এক ধরনের সুইচ থাকে। তোরা যারা ইন্ডাস্ট্রিতে যাবি তারা দেখতে পাবি লাল রঙের একটা ব্যাঙের ছাতার মতো দেখতে একটা সুইচ থাকে, যার সাথে একটা জোরে মারলেই বা যেরকম ভাবে খুশি একটা প্রেসার দিলেই এমার্জেন্সি সুইচটা অফ হয়ে যায়। তো ধর সেই এমার্জেন্সি সুইচটা এইরকম কিছুর সঙ্গে কানেক্টেড, যদিও সেটা হয় না, অন্যরকম ভাবে হয়, কিন্তু আমি বলছি ধর সেরকম একটা এমার্জেন্সি সুইচ এরকম কিছুর সঙ্গে কানেক্টেড। তাহলে কি হবে? সুইচ অফ করার খানিকক্ষণ পর অবধি কিন্তু মেশিনটা চলতে থাকবে এবং যা ক্ষতি করা সেটা কিন্তু করে দেবে। এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বললাম, এরকম জিনিস কিন্তু তোদের বিভিন্ন ক্ষেত্রে থাকতে পারে। ধর আমি বলছি একটা টিভি চ্যানেল চেঞ্জ করবি, সুইচ দিলি, সুইচ দেওয়ার দেখা গেল 1.5-2 মিনিট পর গিয়ে চ্যানেলটা চেঞ্জ হলো, এদিকে তক্ষুনি একটা কিছু হয়তো কেউ ফোন করে বললো এই দেখ দেখ ওখানে একটা ইম্পর্টেন্ট খবর দেখাচ্ছে, দেখা গেল ক্যাপাসিটার ডিসচার্জ হওয়ার পর গিয়ে তুই খবরটা দেখতে পেলি, তখন হয়তো ওই খবরটা শেষ হয়ে গেছে। তার মানে ইন এনি কেস, এনিওয়্যার, দিস কাইন্ড অফ stored energy will create problems, not only in case of capacitors, also in case of inductors, বা যেখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর একটা যোগ করা আছে সেরকম জায়গাতেও। এটার ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে, তার কারণ ইন্ডাক্টরটা ওর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটাকে রেজিস্ট করার চেষ্টা করবে, কারেন্ট ফ্লো এর চেঞ্জটা, তাই ও কি করবে, একটা কারেন্টকে স্টোর করে রেখে দেবে ইন ফর্ম অফ ফ্লাক্স। তারপর যখন এখানেতে আমার ভিসিসিটা আমি কেটে দেবো, তার ফলে কারেন্ট ফ্লোটা যখনই এফেক্টেড হবে তখনই ও আস্তে আস্তে সার্কিটের মধ্যে একটা কারেন্ট ফ্লো মেনটেন করার চেষ্টা করবে কিছুক্ষণ অবধি। তো সেইটা যাতে না হয় সেই জন্য আমরা যে জিনিসটাকে ইউজ করি তার নাম হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড। ওকে, ফ্রি হুইলিং ডায়োড। এই জিনিসটা আমরা ইউজ করি। তো এই ফ্রি হুইলিং ডায়োডের ক্ষেত্রে সেটার কানেকশনটা কেমন হয়? জেনারেলি ধর আমি ওই মাঝের এলইডিটা হচ্ছে আমার সার্কিট, ওটাকে আমি বাঁচাতে চাইছি, তো আমি কি করব, এরকম একটা ডায়োড এখানে লাগিয়ে দেবো। তাহলে কি হবে, কারেন্টটা এর মধ্যে দিয়ে ফ্লো করবে, কারণ এটাই হচ্ছে শর্টেস্ট পাথ, এটা অনেক ফার্দার পাথ। তাহলে এখানে কি হবে, যখনই কারেন্টটা আমার ফ্লো করবে তখনই এইটার মধ্যে আগে এফেক্টটা হবে, তাই যেটুকু কারেন্ট ফ্লো করা সেটা এইটুকু জোনের মধ্যে ফ্লো করে যাবে, তার ফলে আমার এই সার্কিটটা বেঁচে যাবে। সেম থিং উইল বি অ্যাপ্লাইড ফর দিস ক্যাপাসিটারস অলসো, সেম থিং, সেটা অ্যাপ্লাই করলে কি হবে, আমার সার্কিটটা বেঁচে যাবে। তো এইভাবে ফ্রি হুইলিং ডায়োড ইউজ করা হয়, এবং এই ফ্রি হুইলিং ডায়োডটা পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তার কারণ হচ্ছে আমাদের এসসিআর বা অন্যান্য জায়গাতে এই সুইচ অন মানে সুইচ অফ করে দেওয়ার পরও স্টোরড এনার্জিটার জন্য ফলস সুইচিং অন ফলস সুইচিং অফ গুলোকে বন্ধ করার জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এরকম ফ্রি হুইলিং ডায়োড ইউজ করি। আর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফ্রি হুইলিং অ্যাপ্লিকেশনের জন্য জেনারেলি আমরা যে ধরনের ডায়োড ইউজ করি সেটা কিন্তু এই ডায়োড, স্কটি ডায়োড। ঠিক আছে, স্কটি ডায়োড সম্বন্ধে তোরা জানিস?
শর্টকি ডায়োড তো হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, কিন্তু এখানেও এটাকে ইউজ করা হয়। আচ্ছা, ঠিক মানে আছে। এটা তো বেসিক্যালি তোমার নরমালি ইউজ করা হয় না, কারণ হচ্ছে এটা রিভার্সে অনেক বেশি মাইনার এরিয়া মানে মাইনার কারেন্ট ফ্লো করে। হ্যাঁ, তো এই অন্য- জায়গাটায় দেখ, এই জায়গাটায় দেখ, এই যে এই পার্টটা দেখ, এখানে আমার ইন্ডাক্টরের কারেন্ট ফ্লোটা কোন দিকে হবে কেউ বলতে পারে? যেদিকে আগে কারেন্ট ফ্লো ছিল সেদিকেই হবে। মানে কারেন্ট যেদিকে ফ্লো ছিল তার উল্টো দিকে? না, যেদিকে কারেন্ট ফ্লো ছিল সেদিকেই হবে। ক্যাপাসিটর যেদিকে কারেন্ট ফ্লো না, উল্টো দিকে। ক্যাপাসিটর তার উল্টো দিকে হবে, ক্যাপাসিটরের উল্টো দিকে। ক্যাপাসিটরেরটা উল্টো দিকে হবে, এটা যেদিকে ছিল সেদিকেই ফ্লো করবে। সেদিকেই হবে, হ্যাঁ। তো এখন কথাটা হচ্ছে যে এখানে সেইটা বুঝে যদি আমার ডায়োডটা লাগাতে হয়, তাহলে আমাকে এইটা মানে মাথায় রাখতে হবে যে ক্যাপাসিটরের কোনো একটা কম্পোনেন্ট এদিকে আসতে পারে। হ্যাঁ, এটা এসি অসিলেশন করে করে। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে এটা লাগানোর একটা অন্যতম কারণ যে এদের ফরওয়ার্ড ড্রপটা লোয়েস্ট। ফরওয়ার্ডে তো একটা ড্রপ হয় ডায়োডে, যে কোনো ডায়োডে ফরওয়ার্ড বায়াসে আমি যখন কানেক্ট করেছি তখন একটা ড্রপ হয় অ্যাজ এ রেজিস্টিভ ড্রপ। সেই ড্রপটা স্কটকি ডায়োডের ক্ষেত্রে সবচেয়ে কম। কত জানিস? 0.2 ভোল্ট। এটা হচ্ছে ফরওয়ার্ড। হ্যাঁ, ঠিক আছে। আরো একটা ব্যাপার হচ্ছে এটা খুব তাড়াতাড়ি রেসপন্ড করে। এটা কি বললে দাদা, ফরওয়ার্ডের কথা? হ্যাঁ, এই ফরওয়ার্ডের কথাটা কি বলে? বললাম যে এর ফরওয়ার্ড রেজিস্টিভ ড্রপটা সবচেয়ে কম ডায়োডের মধ্যে, মাত্র 0.2 ভোল্ট। অন্যান্য ডায়োডে এটা কিন্তু যথেষ্ট বেশি হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে এটা রিভার্স বায়াস যখনই পায় সেটা খুব কুইক রেসপন্স করে। অন্যান্য ডায়োডের ক্ষেত্রে কি হয়, অন্যান্য ডায়োডের ক্ষেত্রে রেসপন্সটা আসতে যেটুকু টাইম লাগে সেই রেসপন্সের থেকে কিন্তু একটা স্কটকি ডায়োড অনেক তাড়াতাড়ি রেসপন্স করে। ঠিক আছে। ফরওয়ার্ড বায়াস থেকে ধর রিভার্স বায়াসে চেঞ্জ হলো, ওই সামান্য টাইমটুকু কিন্তু ওইখানে একটা গেটটাকে ক্লোজ করতে টাইম নেয়, কিন্তু ইন কেস অফ স্কটকি ডায়োড সেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। ওকে, তো এবার ফ্রি হুইলিং ডায়োডের ওয়ার্কিংটা এটা নতুন করে বলার কিছু নেই, সেটা আমি অলরেডি বলে দিয়েছি। আমি একটা নোট দেব, সেই নোটে একদম ছবি দিয়ে দিয়ে এই ডায়োডের ফ্লাইব্যাক ডায়োডের যে কাজ, সেই ফ্লাইব্যাক ডায়োডের কাজটা বা ফ্রি হুইলিং ডায়োডের যে কাজ, সেই ফ্রি হুইলিং ডায়োডের যে কাজটা সেটা কিন্তু পরিষ্কারভাবে বলা আছে। ঠিক আছে। ও আরেকটা জিনিস যেটা আমি হ্যালো হ্যালো সেটা হ্যালো দাদা, হ্যাঁ বলো। বলছি যে সার্কিট যে ডায়োড ব্যবহার করেছে সেটা স্কটকি ডায়োড? এই ডায়োডটা স্কটকি ডায়োড। আচ্ছা, তাহলে ঠিক আছে। শর্টকি ডায়োডের কি সাইন না, এটা তো নরমাল ডায়োড আছে। আরে আমি আঁকার জন্য একটা ওটা এঁকেছি। ও আচ্ছা। আচ্ছা, এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আরেকটা জিনিস, দাদা। ফ্রি হুইলিং ডায়োডকে কিন্তু হ্যালো, এটাও বলা হয় ফ্লাইব্যাক ডায়োড। কি 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 হ্যালো দাদা, বলছি যে তোমার নেওয়া সার্কিট যে ডায়োডটা ব্যবহার করে সেটা কি স্কটকি ডায়োড? বুঝতে পারছি না কথা, একটু আস্তে আস্তে বল। নেওয়া সার্কিটে যে ডায়োড ব্যবহার করে সেটা কি ডায়োড? কোনটাতে? স্নাবাস সার্কিটে জেনারেল ডায়োড ইউজ করছে। হ্যাঁ, ওকে ওকে। তো এখানে এটার যে ধর ওয়ার্কিং প্রিন্সিপালটা আছে সেটা খুব পরিষ্কারভাবে আমি নোটটায় দিয়ে রেখেছি, ছবি দিয়ে দিয়ে। এখানে তো আমি মোটামুটি বুঝিয়ে দিলাম কি করে ওয়ার্কিং করছে, কারেন্ট ফ্লোটা কিভাবে ও রেজিস্ট করছে। তো আমি যে নোটটা দেবো সেই নোটে এটা ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে, যেমন আগের নোটটায় ছবি দিয়ে দিয়ে বোঝানো ছিল ঠিক একইভাবে এটাকেও ছবি দিয়ে দিয়ে বোঝানো আছে। তো এবার এই সেমিকন্ডাক্টর ডিভাইস দিয়ে কোথায় কোথায় লোডগুলো সুইচ অন সুইচ অফ হচ্ছে, রিলে ড্রাইভসের ক্ষেত্রে হয়, এইচবিজ মোটর ড্রাইভের ক্ষেত্রে হয়, ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে হয়, এগুলো মানে আর কি সুইচিং অনের ক্রাইটেরিয়ান অনুযায়ী ইউজ হয়। তো মোটামুটি ফ্লাইব্যাক ডায়োড আর যেটা মানে ফ্রি হুইলিং ডায়োড বা ফ্লাইব্যাক ডায়োড এবং স্নাবাস সার্কিট, এই দুটো খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ পাওয়ার ইলেকট্রনিক্স। তোরা যদি মানে আগের ইয়ারের যে কোয়েশ্চেন্স গুলো, সেই কোয়েশ্চেন্স গুলো যদি নোটিস করিস তাহলে দেখতে পাবি যে সেখানে কিন্তু প্রায়শই এই ধরনের কোয়েশ্চেন এসছে যে হোয়াট ইজ দ্য পারপাস অফ এ স্নাবাস সার্কিট।
এক্সপ্লেন উইথ এক্সপ্লেনিং দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল, এরকম একটা কিছু বলা আছে। তার মানে স্নাবাস সার্কিট সম্বন্ধে পুরোটাই তোমাকে জেনে লিখতে হবে, এবং তার জন্য একটা ভালো নাম্বার অ্যামাউন্টের নাম্বার দেওয়া রয়েছে ওখানে। একই কেস কিন্তু ফ্রি হুইলিং ডায়োড বা ফ্লাইব্যাক ডায়োডের ক্ষেত্রেও। তো এই দুটো খুব ইম্পর্টেন্ট টপিক ইন কেস অফ পাওয়ার ইলেকট্রনিক্স। আচ্ছা, তোদেরকে আমি একটা বই পাঠিয়েছিলাম, বইটা পেয়েছিস তোরা? হ্যাঁ পেয়েছি ওই কি যেন নাম, পিএস ভীমরার বই। ইয়েস, পিএস ভীমরার বই। ঠিক আছে, ওইটাই তোরা ফলো করবি, কারণ আমার মতে ওইটাই বেস্ট বুক এই সাবজেক্টের উপর। ঠিক আছে, পিএস ভীমরা আমি দুটো ক্ষেত্রে ফলো করি। এক হচ্ছে মেশিনের ক্ষেত্রে পিএস ভীমরার একটা দারুণ বই আছে। ঠিক আছে, ইলেকট্রিক্যাল মেশিনসের ক্ষেত্রে আমি তোদের মেশিন পড়ানোর সময় বলেছিলাম কি পিএস ভীমরার বইয়ের কথা, খেয়াল করছে না বলেছিলাম কিনা, বাট পিএস ভীমরার মেশিনের বইটাও অসাধারণ, আর এই ইলেকট্রনিক্সের বইটাও কিন্তু দারুণ বই একদম। তো আমি বলবো ওইটাকেই ফলো করতে। আর তাছাড়া আমি তো নোটস দিচ্ছি, আগের নোটসটা পড়ে কি মনে হয়েছে খুব কঠিন ভাষায় লেখা? আগের নোটসটা কেউ পড়েছিস? হ্যালো, আগের নোটসটা কেউ পড়েছিস যে নোটসটা দিয়েছি? কি রে সবাই চুপচাপ কেন? তার মানে কেউ পড়িসনি, এই তো? এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমি নোটসগুলো দিয়ে কি লাভ হবে, বা পড়িয়েই বা কি লাভ হবে? তাহলে দেখছি এবার থেকে প্রত্যেক দিন ক্লাস করানোর পর নেক্সট ক্লাসে প্রথম 15 মিনিট কোয়েশ্চেন অ্যান্সার সেশন হবে, আর সেই কোয়েশ্চেন অ্যান্সারের নাম্বারটা আমি লিখে রাখবো। ওই যে অ্যামাউন্টটা আছে না যে ক্লাসের অ্যাটেন্ডেন্সের জন্য নাম্বার, সেখানে তো অ্যাটেন্ডেন্স বলা নেই, বলা আছে অ্যাসেসমেন্ট, ওভারঅল ক্লাস অ্যাসেসমেন্ট। এবার থেকে ওই নাম্বারটা ওর উপর বেস করেই দেবো। ঠিক আছে, মোটামুটি 50টা ছেলেকে এক একটা শর্ট কোশ্চেন করলে খুব বেশি টাইম লাগার কথা না, হাফ মিনিট করে হলে 25 মিনিট। প্রথম 25 মিনিট নানা রকম কোয়েশ্চেন অ্যান্সার হবে, তারপরে যেটুকু টাইম সেটুকু পড়া হবে। এমনিই তো কানেক্ট হতে অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে নাকি? আচ্ছা, আজকে টাইম আরো আছে কিছু নাকি? এরপর কার ক্লাস আছে? দশটা থেকে নেবে তো কেটে যাবে কি আছে? সুবল স্যারের ক্লাস আছে পরে 10টা থেকে। ও, এখন তো বোধহয় 9:40 হয়ে গেছে নাকি? তাহলে কি করব, ডায়াকটা ধরলে তো আজকে অনেকক্ষণ, ডায়াকটা আজকে শুরু করলে তো অনেকক্ষণ টাইম লেগে যাবে। তাহলে ডায়াক কি শুরু করব না পরের দিন শুরু করব? ডায়াক পরের দিন করো। ঠিক আছে, তাহলে আজকে এইটুকু যেটুকু পড়া হলো নেটওয়ার্কের প্রবলেমের জন্য, আর কি করা যাবে। এটা কিন্তু পড়িবে, না পড়িয়া আসলে কিন্তু পরের দিন কপালে দুঃখ আছে, বলিয়া দিলাম। ঠিক আছে, নোটস আমি এক্ষুনি দিচ্ছি না, পুরোটা কমপ্লিট হলে নোটসটা দেবো, কিন্তু এইটুকু পড়িবে। আমি চেষ্টা করছি এর অবস্থাটা পার্টকে কেটে নোট হিসেবে পাঠিয়ে দিতে, সেটা হলে বেটার হয়। না পড়িলে কিন্তু মুশকিল আছে। নেট টেট সব জায়গাতে দুটো সাবজেক্ট আমি বলে দিয়েছি, একটা হচ্ছে ফ্রি হুইলিং ডায়োড, পেয়ে যাবে নেটে সর্বত্র, আর একটা হচ্ছে কি নাম, কি এখন ভুলে গেলি অলরেডি? কি বলেছি? হ্যাঁ, স্নাবাস সার্কিট এবং ফ্লাইব্যাক ডায়োড মানে ফ্রি হুইলিং ডায়োড, এই দুটো কিন্তু পড়িবে। পরের দিন আমি যখন কোয়েশ্চেন করব তখন উত্তর না দিতে পারিলে মুশকিল হইবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করা যাক নাকি?